ডক্টর এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন কি, তুমি প্রজাপতির পিছনে ঘুরো না, বাড়িতে ফুলের চাষ করো, প্রজাপতি এমনি চলে আসবে। আজকের দিনে আমরা কি করি, প্রত্যেকেই প্রতিষ্ঠিত লোকের প্রতিষ্ঠাকে দেখি, কিন্তু এই প্রতিষ্ঠার পিছনে তার কতটা এফোর্ট রয়েছে, কতটা পরিশ্রমের পর সে এই প্রতিষ্ঠানে তৈরি হয়েছে, সেই জিনিসটা আমরা কেউ লক্ষ্য করি না। শুধু আমরা চাই লোক যেভাবে সম্মান পাচ্ছে আমরাও যেন পাই। সম্মান একদিনে আসে না বা একদিনে কেউ দেয়ও না। তো এই সম্মানটাকে অর্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আমাদের আজকের আলোচনা হচ্ছে মূল বিষয় ব্যবসা। বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিং কোম্পানিটা দাঁড় করানোর জন্য 1 বছরের সময় নিয়ে রেখেছি, তবে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করলাম, যাদেরই বলি চলো একটা প্রতিষ্ঠানে কাজ করি। ওদের প্রথম বক্তব্য, কত টাকা করে স্যালারি শুরুতে কেউ পায় না। তবে যদি তুমি প্রথমেই টাকার পেছনে ছোটো, কোনো দিন তুমি টাকা তৈরি করতে পারবে না। যদি তুমি কাজের পেছনে ছোটো, অবশ্যই তুমি টাকা তৈরি করতে পারবে। তো সেই টাকা তৈরি করতে গিয়ে আমাদের ব্যবসা, এই ব্যবসার যে মূল বক্তব্য বিজনেস, এই বিজনেসটা সম্বন্ধে আজকে একটু আলোচনা করছি। বিজনেসে কয়টা অক্ষর আছে? BUSINESS। এর প্রতিটা অক্ষর, এই দুনিয়ায় যত বানান তৈরি হয়েছে তার প্রত্যেকটারই একটা আলাদা আলাদা মানে থাকে। তো আমাদের এই বিজনেসের বি কথার অর্থ হচ্ছে বি পজিটিভ। আমাদের সবসময় চিন্তা ভাবনাটা পজিটিভ রাখতে হবে। তো এই বিষয়ে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অ্যাডিডাস জুতার কোম্পানি ছিল, খুব নামকরা কোম্পানি। এই অ্যাডিডাস কোম্পানির যে মার্কেটিং ম্যানেজার ছিল, সেই ম্যানেজারকে না একবার আফ্রিকাতে পাঠানো হয়েছিল, যে যাও তুমি আফ্রিকাতে যাও, আফ্রিকাতে গিয়ে দেখো ওখানে আমাদের জুতার ব্যবসাটা কীভাবে চালানো যায়, বাড়ানো যায়। তো এই প্রথম ফিল্ড ম্যানেজার যখন গেল আফ্রিকাতে গিয়ে সে প্রথম দেখেছিল, আরে সালা এখানে কেউ জুতাই পরে না। সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন করলো ম্যানেজার, মেন অফিসে, যারে কোথায় পাঠাইছেন, এইখানে তো কেউ জুতাই পরে না, এইখানে কিসের ব্যবসা হবে। তো অ্যাডিডাস কোম্পানি ওখান থেকে চলে আসলো। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নিক বলতে একটা জুতার কোম্পানি ছিল। এই নিক জুতার কোম্পানিরও ফিল্ড ম্যানেজারকে এই কোম্পানির তরফ থেকে আফ্রিকাতে পাঠানো হয়েছিল। তো এই নিক কোম্পানির ম্যানেজার যখন গেল, গিয়ে দেখলো এখানে জুতা তো কেউ পরে না, জুতার সম্বন্ধে কেউ জানেই না। তো এই ম্যানেজার কী করলো, সবার প্রথমে এখানে ফোন করে বলল যে স্যার আমাকে একটু সময় দিন, এখানে লোককে আগে জুতা সম্বন্ধে বোঝাতে হবে, জুতার কি গুরুত্ব সেটা বোঝাতে হবে, এরপর আমাদের ব্যবসাটাকে প্রচার করতে হবে। তো আপনি এদিকে যত মাল আছে আপনি তৈরি করুন, আমি এদিকে লোককে বোঝানোর চেষ্টা করছি। তো এই নিক কোম্পানিটা এরপর যখন ওইখানে সবাইকে বোঝালো জুতার গুরুত্ব, সারা বিশ্বে নিক কোম্পানি যত না ব্যবসা করেছে তার থেকে ডবল ব্যবসা করছে এই আফ্রিকাতে। কেননা এখানে জুতা আগে কেউ পরতো না, কিন্তু যখন পরা বুঝেছে প্রত্যেকেই কিনেছে। তো এইখানে আমাদের চিন্তা ভাবনাটা, একটা অ্যাডিডাস ভালো কোম্পানি, সেই ফিল্ড ম্যানেজারের চিন্তা ভাবনাটা ছিল এখানে পড়ে না, এখানে কাজ হবে না। আর নিক কোম্পানি যে বুঝেছে ব্যবসাটা কী করে করতে হয় একটু ধৈর্যের সঙ্গে, সে এই অ্যাডিডাসকেও একটা সময় পিছনে ফেলে দিয়েছিল। আমাদের এই ভারতবর্ষের জাতীয় খেলার নাম হচ্ছে হাডুডু। হাডুডু খেলাটা জাতীয় খেলা কেন? আমাদের এই ভারতবর্ষে দেখবেন, কেউ যদি একজন একটু এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তার পিছনে অনেক লোক লেগে যায়, তাকে কি করে টেনে নিচে নামাতে হয়। একটা হাঁড়িতে কিছু কাঁকড়া রেখে দেখবেন, হাঁড়ির থেকে একটা কাঁকড়া যদি বাইরে বেরোতে চায়, পিছন থেকে বাকি কাঁকড়াগুলো তার পায়ে একটার পর একটা লাইন ধরে তাকে টেনে নিচে নামায়। তো এইখানে আমাদের এই নিচে নামানোর ভাবনার থেকে কি করে আমরা একজন বের হয়ে আরেকজনকে টেনে তুলতে পারবো, সেই ভাবনায় প্রথম আমাদের আসতে হবে। এই হচ্ছে ব্যবসার বি পজিটিভ। এরপরের অক্ষরটা কি ছিল? ইউতে আপনার আন্ডারস্ট্যান্ড পালস অফ দ্য পিপল। মানুষ কি চাইছে সেটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি এটা সঠিকভাবে বুঝতে পারেন, অবশ্যই আপনি মানুষের সঙ্গে চলতে পারবেন, মানুষের উন্নতি করতে পারবেন। মানুষের উন্নতি করে দিলে আপনার উন্নতি উপরওয়ালা কোন দিক দিয়ে করবে সেটা বুঝতেই পারবেন না। তো এইখানে কি করে মানুষের পালসকে আপনি বুঝবেন? সবাই কিন্তু সবার গুরুত্ব বোঝে না। একটা বাবা তার ছেলেকে কী করলো, একটা পাথর দিল। পাথর বলতে একটা হীরের টুকরো দিয়ে
সে বলল যে যাও তুমি বাজারে গিয়ে এটা একটা লোহা লস্করের দোকানে নিয়ে যাও, নিয়ে গিয়ে বিক্রি করো। বিক্রি করবে না, এইটা লোহা লস্করের দোকানের দাম কত বলে সেটা একবার শুনে আসো। তো লোহার দোকানে ছেলেটা গেল, গিয়ে লোহার দোকানদারকে পাথরটা দেখিয়ে বলল যে এই পাথরটা আমার একটু টাকার প্রয়োজন, এই পাথরটা আপনি কতয় নেবেন। তো লোহার দোকানদার পাথরটাকে একটু সময় ঘুরিয়ে ফিরিয়ে ওকে ঘুরিয়ে দিল, এই পাথর নিয়ে আমাদের কোনো কাজ নেই, এর না আছে ওজন, না আছে, না আমাদের কোনো কাজে আসবে। তো ছেলেটা ঘুরে আসলো যথারীতি, পাথরের কোনো মূল্য নেই। এরপর একটা মোটামুটি ব্যবসায়ীর কাছে গেল, মোটামুটি ব্যবসায়ীর কাছে যাওয়ার পর একই কথা বলল যে আমার একটু টাকার প্রয়োজন, এই পাথরটা আপনি কত নেবেন। তো ব্যবসায়ীটা দেখলো পাথরটা চকচক করছে, পাথরটা বেশ ভালো, আংটিতে লাগানোও যাবে। তো সে বললো এই পাথরটার জন্য আমি আপনাকে 100 টাকা দিতে পারি। তো যথারীতি ওইখান থেকে ছেলেটা ঘুরে আসলো। এরপর বাড়িতে এসে বাবাকে 2 দোকানের কথা বলল। এবার বাবা বলল তুমি এক কাজ করো, তুমি এটাকে না একটা স্বর্ণের দোকানে নিয়ে যাও, স্বর্ণের দোকানে নিয়ে এই পাথরটাকে দেখাও। তো ছেলে গেল স্বর্ণের দোকানে। স্বর্ণের দোকানদার পাথরটাকে ভালো করে দেখে শুনে যাচাই করে পাথরটার দাম রাখলো 1 লাখ টাকা, কারণ পাথরটা ছিল হীরার পাথর। এবার পাথরটাকে ওখানে বিক্রি না করে ছেলে পাথর সহ বাড়ি চলে আসলো। এসে বাবাকে বলল বাবা 3 দোকানে গেলাম, 3 দোকানে 3 রকম দাম বলল, কেউ তো এর গুরুত্বই দিল না, আর কেউ একে লাখ টাকা দিয়ে কিনতে চাইছে, এর মানেটা কি। এর মানেটা বাবা তখন ওকে বলল যে দেখো তোমার যেখানে যার যে গুরুত্ব, সেই জায়গা মতো সে যদি পৌঁছতে পারে অবশ্যই সে তার ন্যায্য মূল্যটা পেয়ে যাবে। তো এইখানে জহরই জহর চেনে, এখান থেকেই কথার শুরু। তো আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় আপনার কতটুকু ভ্যালু আছে, সেই ভ্যালুটা বিজনেসের মধ্যে আপনাকে প্রকাশ করতে হবে। এরপর আছে কি স্টার্ট, এস, বিজনেসের এস। এস শব্দের অর্থ হচ্ছে স্টার্ট স্মল, থিঙ্ক বিগ। আপনাকে বড় ভাবতে হবে, কিন্তু বড় ভাবতে গেলে যে ছোট দিয়ে শুরু করতে হবে। আপনি যদি বড় ভাবনার সঙ্গে বড় দিয়ে শুরু করেন তাহলে আপনি কোনো সময়ই বড় হতে পারবেন না, কেননা বড় ভাবনা বড় দিয়ে শুরু হয় না, বড় ভাবনা ছোট দিয়ে শুরু হয়। ওয়ারেন বাফেট, ওয়ারেন বাফেট একটা সময় খুবই গরিব ছিল। একটা সময় গরিব ছিল বলতে সে কী করলো, লোকের বাড়ি বাড়ি পেপার বিক্রি করতো। এই পেপার বিক্রির সঙ্গে সঙ্গে সে দেখলো মানে দোকানে দোকানে কোকা কোলা বিক্রি হয়। এই পেপার বিক্রির টাকা দিয়ে আস্তে আস্তে কিছু কোকা কোলা কিনে বিক্রি করতে শুরু করলো। এই কোকা কোলা বিক্রি করে এই যে এই 2টা ব্যবসার থেকে সে যে অভিজ্ঞতা অর্জন করলো, এরপর একটা সময় সে কোক কোম্পানি তৈরি করলো, আর দুনিয়ায় সবথেকে ধনী ব্যক্তির মধ্যে একজন কিন্তু হয়ে গেল ওয়ারেন বাফেট। তো আমাদের এই ব্যবসার মধ্যে থিঙ্কিংটা কোন জায়গায় কি লাগবে না লাগবে সেটাকে বুঝতে হচ্ছে। এরপর আমাদের আসছে আই। আইতে কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে আপনাকে পরিশ্রমী হতে হবে। আপনি যদি অলস হন কোনোভাবেই আপনার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব নয়। অলসতা মানুষকে খুবই পিছনে ফেলে দেয়। তো এখানে আমরা আলোচনা করতে পারি একটি সাদা পাথর আর একটি কালো পাথরকে নিয়ে। তো সাদা পাথর আর কালো পাথরের গল্পটা আসবে। একবার গ্রামের কিছু লোক মিলে সিদ্ধান্ত করলো তারা একটা মন্দির তৈরি করবে। তো যথারীতি মন্দির তৈরি করলো। মন্দির তৈরি করার পর মূর্তির প্রয়োজন। এবার মূর্তি কোথায় পাবে, তারা একটা জায়গায় গেল, একটা জায়গায় গিয়ে দেখলো একটা সাদা পাথর আর একটা কালো পাথর পড়ে আছে। তো এবার যেটা সাদা চকচক করছে পাথর, এই পাথরটাকে তারা বলল যে দেখো আমরা একটা মন্দির তৈরি করেছি, এই মন্দিরে মূর্তির জন্য তোমাকে আমাদের প্রয়োজন, তোমাকে আমরা নিয়ে যাব। তো সাদা পাথর যথারীতি রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর এবার কী করলো, পাথরটাকে নিয়ে আসলো। আসার পর এবার মিস্ত্রি, ডাইরেক্ট পাথর তো বসানো যাবে না, মিস্ত্রি কী করছে, এবার তার হাতুর বাটাল নিয়ে পাথরটাকে খোদাই করতে শুরু করবে। তো যখনই হাতুর বাটাল নিয়ে আসলো, সাদা পাথর বলছে হ্যাঁ এগুলো দিয়ে কী করবেন, তা তোমাকে একটু কেটে কুটে একটা মূর্তি তৈরি করার পর তোমাকে মন্দিরে বসাবো। না, এই কাটাকাটির যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। এবার কাটাকাটির যন্ত্রণা যখন সে সইতে না পারবে তখন কি করা যাবে, তাকে সাইডে ফেলে রাখলো। এবার তারা এই মূর্তির জন্য আবার ঘুরছে। তো ঘুরতে ঘুরতে ওখানে কালো পাথরটার পাশ দিয়ে যাচ্ছে। কালো পাথরটা ওদের জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাচ্ছেন, আমাদের একটা পাথরের প্রয়োজন, আমরা মূর্তি তৈরি করব, আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। দেখো এখানে মূর্তি তৈরি হতে গেলে তোমাকে কাটতে হবে, কাটা বাছা যন্ত্রণা হবে, আমরা 10-12 জন মিলে তোমার উপর কাজ করব, এরপর তুমি মূর্তির স্থান পাবে।
কোনো অসুবিধা নেই, আমি তো এই যে মানে পথে ঘাটে পড়েই থাকি, তার থেকে আপনারা যদি আমাকে নিয়ে একটু কেটে কুটে ঘষে মেজে আপনারা মূর্তি স্থান দেন, আমার তাতে কোনো সমস্যা নেই। তো গ্রামের লোক সবাই মিলে পাথরটাকে নিয়ে আসলো, এসে কেটে কুটে তার অবাঞ্ছিত অংশকে বাদ দিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি করলো। এবার মূর্তি তৈরি করে যখন মন্দিরে বসানো হলো, বাহ, প্রত্যেকে আসে, এসে তার পায়ে ধরে নমস্কার করে, প্রত্যেকেই ফুল জল বেলপাতা সব কিছু পুজো করতে যা লাগে, একটা মন্দিরে ঠাকুরের যা গুণ সব কিছুর জন্য তাকে ভক্তি শ্রদ্ধা করা হয়। এবার বাইরে পড়ে থাকা যে পাথরটা ছিল, এই পাথরটা এখন হিংসে হচ্ছে, ইস এই কালো পাথর, একে কেউ ওইখানে দেখতোই না, সবাই আমার উপরে এসে বসতো, সবাই আমার সঙ্গে সেলফি তুলতো, আমার কত গুণ ছিল, কত নাম ছিল, আর আজ এই কালো পাথরটাকে সবাই এত সম্মান করছে, আমাকে কেউ দেখছেই না। তো এর মাঝখানে কি হলো, কালো পাথরটাকে যখন সবাই পুজো দিবে, নারকেল নিয়ে আসে, নারকেল নিয়ে এসে ভাঙার জায়গা পায় না, তো এবার ওয়ালে ভাঙে। যখন ওয়ালে নারকেলগুলো ভাঙা হয়, মন্দির কমিটি দেখছে আর ওয়ালে যদি এইভাবে প্রত্যেকে নারকেল ভাঙে, আমাদের ওয়ালটাই তো ভেঙে যাবে। তো এর জন্য কি করা হয়, এইবার তারা দেখলো যে সাদা পাথরটা বাইরে পড়ে আছে, তো সাদা পাথরকে এবার তারা অফার দিল যে দেখো, তোমাকে তো আগেরবার কাটাকাটিতে বলছিলাম, তুমি তো রাজি হও, তো একটা রেডিমেড কাজ আছে, করবে? হ্যাঁ হ্যাঁ, মন্দিরের যে কোনো কাজে যদি রেডিমেড হয়, আমাকে যদি কষ্ট দেওয়া না হয়, আমি করব, চলুন। তো এবার মন্দিরের পাশে সেই সাদা পাথরটাকে নিয়ে বসানো হলো। এবার লোক কি করছে, এসে সেই সাদা পাথরের গায়ে নারকেল ভেঙে কালো পাথরটার গায়ে দিচ্ছে। লোকের পায়ের যে জুতো কারো খুলে যাচ্ছে, জুতোর ফিতে বাঁধার জন্য সেই সাদা পাথরটাকে ব্যবহার করছে, আর কালো পাথরটাকে নমস্কার করছে। তো এই দেখেও সাদা পাথরটার মনে যখন হিংসে হচ্ছে, তখন কালো পাথরটা তাকে বলছে, দেখো বন্ধু, তোমাকে তো প্রথম নিয়ে এসেছিল, কিন্তু তোমাকে যে কাটাকাটি করা হবে, প্রথম যে দুঃখ কষ্ট যন্ত্রণা, সেটা তুমি সওনি, যার জন্য আজকে তোমার এই পরিণতি। কিন্তু আমি প্রথমে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, তার জন্য আজকে আমার এই পরিণতি। তো আমাদের জীবনটাও একই, আজকে যদি আমরা আনন্দের সঙ্গে আরামে কাটাই, তবে আমাদের কালকে দুঃখ আসবে, আর আজকে যদি আমরা দুঃখটাকে সয়ে নিই, তবে অবশ্যই আমাদের আগামীকাল ভালো হতে চলেছে। তো ব্যবসার গুরুত্বটাও এরকম, প্রথমে আপনারা একটু বুদ্ধি খাটাবেন, এরপর অবশ্যই অবশ্যই ভালো দিন প্রত্যেকে দেখতে পারবেন। কেননা ভগবান কারোর পরিশ্রমের মূল্য বাকি রাখে না। ভিডিওটা জমছে না, তাই না? চলো একটু জমানোর একটা গল্প করে নিই। একটা প্লে বয় ছিল, একটা প্লে বয়ের কাজ কী ছিল, সুন্দর খেলাধুলা করতে, দেখতে সেই হ্যান্ডসাম ছিল। এবার যখন হ্যান্ডসাম ছেলেরা যায়, আশেপাশের মেয়েরা অবশ্যই তাকে নজর করে, তো সেই মেয়েদের নজর যখন হ্যান্ডসাম ছেলের উপর পড়লো, এবার ছেলের মন ছুটে গেল চারপাশে, কাজকর্ম বাদ দিয়ে চারপাশে সুন্দর, সে হ্যান্ডসাম, দেখতে ভালো, কিন্তু পড়াশোনাও করলো না, কোনো ভালো কাজকর্মও করলো না। তো দেখতে দেখতে সময় টিকটিক ঘড়ির কাঁটা বয়ে যায়। তো ঘড়ির কাঁটা বওয়ার পর ছেলেটার যখন বয়স হলো, উপযুক্ত বয়স, এবার বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ের জন্য যখন পাত্রী খোঁজে, কাজকর্ম তো নেই, এই ছেলের কাছে কেউ আসে না। তো কী করা যাবে, এই ছেলেটা একদিন দুঃখে এক বন্ধুর সঙ্গে আলোচনা করছে, ভাই জীবনটা তো কাটানো বড়ই দুঃসাধ্য হয়ে যাচ্ছে, কি করে কাটাবো? তো সেই বন্ধুটা তাকে সুন্দর একটা উপদেশ দিল, দেখ ভাই, তুই তো জীবনে কষ্ট করিসনি, কোনো সফলতা অর্জন করিসনি, এখন তোর সামনে একটাই রাস্তা আছে, তুই কোনো একটা ভালো সুন্দরী মেয়ে নয়, তুই কোনো একটা ভালো কাজের মেয়েকে বিয়ে কর, যার ইনকাম দিয়ে তুই চলতে পারবি। তো যথারীতি এই কথাটা শুনে তার মাথায় একটা বুদ্ধি খুলে গেল, না, একটা ভালো কাজের মেয়ে দরকার এখন, যার যোগ্যতা আছে। এইবার দেখতে দেখতে এক জায়গায় খবর পেলো একটা মেয়ে আছে। তো মেয়ে আছে বলতে আরেকজন বন্ধুকে বললো, বন্ধু চল একটা মেয়ে দেখে আসি। তো দুই বন্ধু মিলে গেল মেয়ের কাছে, মেয়েটা চাকরি করে। তো এবার যে বন্ধু সঙ্গে গেছে, সে বন্ধুর ভাবনা, আমার বন্ধু এত হ্যান্ডসাম, সে না জানি কোন জলপরীকে নিয়ে আসবে, দেখি বন্ধুর বউটাকে গিয়ে দেখে আসি। তো মেয়ের বাড়ি যাওয়ার পর এবার মেয়েটা চা জল খাবার যেভাবে নিয়ে আসে, মেয়েটা আসছে। তো মেয়েটা আসার পর দ্বিতীয় বন্ধু যে আছে, দ্বিতীয় বন্ধু যে বন্ধু বিয়ে করতে গেছে তাকে বলছে, ভাই এ কি, মেয়েটা তো দেখতে কালো রে, এত কালো মেয়ে। এবার যে বন্ধু বিয়ে করতে গেছে তার জবাব ছিল, ভাই গঙ্গার জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো, এটা জাতের মেয়ে, তুই টেনশন করিস না। কেননা এখানে দোষটা তার গুণ হয়ে গেল। এবার চা জল খাবার দিয়ে যখন মেয়েটা যাচ্ছে, তখন একটা কিছুতে উষ্টা খেয়ে একটু পড়ে যাওয়ার ধরন,
তখন দ্বিতীয় বন্ধুটা বুঝতে পারলো যে মেয়েটা একটু টেরা। তো ছেলেটা বন্ধুটা এবার দ্বিতীয় বন্ধুকে বলছে, ভাই মেয়েটা তো টেরা। এবার যে বিয়ে করবে তার উত্তর, ভাই তুই টেনশন করিস না, এটা লক্ষ্মী টেরা। এর মানে কি বুঝলেন? আমাদের এই জীবনে যদি আপনি সফল হন, তবে সফলতার জন্য আপনার দোষগুলোও অনেক সময় গুণে রূপান্তর হয়ে যায়। তো আমাদের সফলতা অর্জন করতে পরিশ্রম কিন্তু অবশ্যই করতেই হচ্ছে। আচ্ছা, ফিরে আসছি আমাদের মেন গল্পে। মেন গল্প বলতে অনেক গল্প আছে, শর্টে শেষ করছি। এরপর আমাদের আছে এন, বিজনেসের এনতে নেগেটিভ অ্যাপ্রোচ। আপনার নেগেটিভ অ্যাপ্রোচ কোনোভাবেই রাখা যাবে না, কোনো কিছুতেই পারবো না। এর বদলে কি করে আমরা করতে পারি, যে কোনো কাজ করার আগেই পারবো না, দুঃসাধ্য, এই ব্যবহারগুলো না করে সেই কাজটাও তো সাধ্য, কি করে কাজটা করা যায় এই ভাবনা আমাদের সব সময় রাখতে হচ্ছে। এরপর আসছে ইতে কি ইথিক্স। আপনার ইথিক্স যদি মূল্যবান না হয়, মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ। এই কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের কাছে গিয়ে জিজ্ঞেস করছিলেন একটা কথা, যে পিতামহ, এতদিন তো তুমি ছিলে, তুমি আমাদের ভালো মন্দ সব কিছু বুঝিয়েছো, আমাদের কখন কি করতে হবে বলে দিয়েছো, তো এখন তো তুমি আর থাকছো না, তো আমরা জীবনে কি করে চলবো? তো সেই সময় পিতামহ ভীষ্ম খুব সংক্ষেপে তাদের বলেছিল একটা কথা, যেই ব্যবহার লোকের কাছ থেকে তুমি আশা করো না, সেই ব্যবহার কখনোই লোকের কাছে করবে না। আর যেই ব্যবহার লোকে তোমার সঙ্গে করুক এটা তুমি চাও, সেই একই ব্যবহার তুমি লোকের সঙ্গে করবে, কারোর ক্ষতি চাইবে না। তো এই ইথিক্সের গল্পটা আমাদের সেই একই জায়গায়, কারোর ক্ষতি তুমি চাইবে না। যদি কারোর সঙ্গে কোনো পার্টনারশিপে থাকো, সেই পার্টনারের সমালোচনা কোনো সময় তার পিছনে করবে না। এই একটা কথা জেনে রাখবে, যদি তুমি কারোর পিছনে তার সমালোচনা করো, তবে জেনে রাখবে যে সেও তোমার সমালোচনা তোমার পিছনে করেই যাবে। আর তুমি যদি অন্যের সমালোচনা না করো, তবে এটুকু জেনে রাখবে যে তোমারও কোনো না কোনো জায়গায় সমালোচনা হচ্ছে না। আর এর থেকে বড় কথা একটাই, যেই দুনিয়াতে ভালো বলতে কি, ভগবানেরও তো শত্রুর শেষ নেই, তো শত্রু তো থাকবেই, কিন্তু এর মাঝেও তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে। তোমার নিজের যা ভালো লাগে তাই মানুষের জন্য পরিকল্পনা করবে, যে না, আমার যখন এটা ভালো লাগছে, আমি মানুষের জন্য এটা করলে ভালো লাগবে। আর তোমার নিজের ভালো লাগে কিন্তু মানুষের জন্য এত ভালোটা দেওয়ার দরকার নেই। এটা কীরকম, কৃষ্ণের একটা উদাহরণ ছিল। একবার কৃষ্ণের মা যশোদা, সেই যশোদা কোনো একটা অনুষ্ঠানে ভালো একটা উপহার দিচ্ছিল। তো সেই সময় কৃষ্ণ তার মাকে বলেছিল যে, মা, এত দামি উপহারটা তুমি ওই বাড়িতে কেন দিচ্ছ? তো মা যশোদা তাকে এই কথার উত্তরে বলেছিল যে, দেখো বাবা, আজকে এই দামি জিনিসটা আমি ওই বাড়িতে এই কারণেই দিচ্ছি যে যদি কোনো কারণবশত কোনো দিন ওরা আমাদের কিছু দেয়, যেন ওদের যোগ্যতা অনুসারে সবথেকে ভালোটাই দেয়। আমাদের যদি ভালোটা দেয় আমাদের ভালো লাগবে, তাই আমরা আমাদের ভালোটা তাদের দেওয়ার চেষ্টা করছি। তো জানি না এক্সাম্পলটা কতটা বোঝাতে পারলাম। বোঝা আর বোঝানো দুটো তো এক নয়, তবে আমি আমার নিজের ভাষায় চেষ্টা করলাম। এরপর ব্যবসায় শেষ একটা এস বাকি আছে, দুটো এস বাকি আছে। ইথিক্স পর্যন্ত গেল, BUSINE দুইটা এস আমাদের বাকি আছে। তো এই দুইটা এসের প্রথম যে একটা এস আছে, সেটা হচ্ছে আপনাকে সফট স্কিল, মানে আপনার ব্যবহার সবসময় মানে নম্র হতে হবে, নরম হতে হবে। আর এর সঙ্গে আপনার স্কিলটা থাকতেই হবে। আপনি 10কে দিয়ে যতই কাজ করিয়ে নেন, কোনো কাজ একা করা সম্ভব নয়, তবে 10কে দিয়ে কাজ করালো আপনার মধ্যে যেন বিশেষ এমন কিছু থাকে যে 10 জনের ঘুরে ফিরে আপনার কাছে এসে জিজ্ঞেস করতে হয়। এটা জেনে রাখবেন, যদি কোনো কাজ এমন হয় যে কাজ আপনাকে ছাড়াও চলবে, তবে কিন্তু তারা আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না, আপনাকে কোনো সময় ভ্যালু দিবে না। তাই মার্কেটে আপনার যখনই যে কাজ করতে যাবেন, কাজটা এমনভাবে গোছাবেন যেন কাজটা তাদের দ্বারা সম্ভব হলেও কৃতিত্বটা আপনার নিজের আসে।
শেষের ব্যবসার যে এসটা বাকি আছে, সেই এসের মানে হচ্ছে শর্ট অ্যানালাইসিস। আপনাকে যে কোনো কাজ খুব শর্টে আর খুব সহজ সরলভাবে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। আপনার যদি খুব লম্বা ভাষণ হয় তবে সে কাজ সাকসেস হয় না, বা ভাষণটা যদি এমন খুব কঠিন হয় সেটাও কিন্তু লোকের দ্বারা করা সম্ভব হয় না। তাই আপনার যোগ্যতাটা খুব সহজ সরল আর একদম শর্টে হতে হবে। তো এই গেল বিজনেস এর প্রত্যেকটা অক্ষরের মানে কথা। তো এই বিজনেসটা আমরা 3 অক্ষরেও ভাঙতে পারি, বিজনেস ম্যান। তো এই বিজনেস ম্যানটাকে 3 অক্ষরে ভাঙলে কি বোঝা যায়? বিজি অর্থ ব্যস্ত, ম্যান না নেস শব্দটা হচ্ছে একটা জাপানি শব্দ, যার অর্থ হচ্ছে কাজ, আর ম্যান মানে মানুষ। মানে যে মানুষ নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখে সেই কিন্তু একজন বিজনেসম্যান। তো এটাকে আমরা শর্টে এভাবেও বলতে পারি। এবার আমাদের এই দুনিয়ায় 3 ধরনের লোক আমরা বাস করছি। 3 ধরনের লোক কীরকম বাস করছি? 3টা মেন্টালিটি। 3 ধরনের মানুষ বলতে আমাদের মেন্টালিটি 3 রকম। এই 3 রকম মেন্টালিটি হচ্ছে: 1 প্রিজনাল মেন্টালিটি, 2 আসবে ট্যুরিস্ট মেন্টালিটি, আর 3 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে পার্সোনাল মেন্টালিটি। তো এই প্রিজনাল মেন্টালিটি এটা কি? আমাদের অনেক সময় দেখা যায় যে মা বাবা আমাদের পড়াশোনা করতে বলছে, আমরা মা বাবার কথা রাখার জন্য পড়াশোনা করছি, পড়াশোনার গুরুত্বটা বুঝতে পারছি না বা নিজে ভালোবেসে কাজটা করছি না। তো এই যে মা বাবার মন রাখার জন্য কাজটা করছি, এই কাজে অনেক সময় ভালো ফলাফল আসে না। এর সঙ্গে আমাদের আছে ট্যুরিস্ট মেন্টালিটি। এই ট্যুরিস্ট মেন্টালিটিটা কি? আমাদের যেরকম ঘুরতে গেলে, কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম, তো যদি আমাদের জায়গাটাকে ভালো লাগে তবে জায়গাটাতে বাস করব, যদি ভালো না লাগে আমরা ওখান থেকে যখন খুশি তখন ছেড়ে চলে আসব। তো আমাদের কাজের ক্ষেত্রে অনেকেরই এই সমস্ত চিন্তাভাবনা থাকে যে যাই তো, যাওয়ারটা আগে যাই, যদি ভালো হয় করব, যদি ভালো না হয় করব না। তো এই মেন্টালিটি হচ্ছে আমাদের ট্যুরিস্ট মানে ঘোরাফেরার মেন্টালিটি। আর পার্সোনাল মেন্টালিটি যেটা আছে, এই পার্সোনাল মেন্টালিটি হচ্ছে পড়াশোনাটা আমি করছি, পড়াশোনাটা করার মধ্য থেকে আমি কিছু অর্জন করছি, যার দ্বারা আমার নিজস্ব একটা লক্ষ্য থাকবে, লক্ষ্য স্থির করা। তো এই 3 ধরনের মেন্টালিটির মধ্যে পার্সোনাল মেন্টালিটি যাদের আছে তারা কিন্তু জীবনে সঠিক একটা না একটা জায়গায় দাঁড়িয়ে যায়, কেননা তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। লক্ষ্যটা একদিনে তৈরি হয় না। যে কোনো লক্ষ্য আপনার সামনে থাকলেও সে ছোট ছোট কাজ, ছোট ছোট পদক্ষেপগুলো এখন থেকেই শুরু হয়ে যায়। যে প্রতিটা পদক্ষেপ তালে তালে চালিয়ে যায়, সে ঠিক তার লক্ষ্যে পৌঁছে যায়। তো আমরা এখানে মোটামুটি ব্যবসা সম্বন্ধে হালকা একটা আলোচনা করলাম। এবার যদি আপনাদের এই আলোচনার মধ্যে বুঝতে কারো কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেই জায়গাটা আমি আপনাদের এখানে ভিডিওর মাধ্যমে বোঝাতে না পারলাম, চেষ্টা করব সামনাসামনি বোঝানোর। তবে সবথেকে বড় কথা এটাই শেষে আবার বলছি, আপনার হাত থাকলে আপনি খেতে পারবেন, কিন্তু হাত থাকলে আপনি লিখতে পারবেন না। আপনার চোখ থাকলে আপনি দুনিয়ার সব কিছু দেখতে পারবেন, কিন্তু আপনি যদি পড়াশোনা না জানেন, এই চোখ দিয়ে কোনো জ্ঞান বিজ্ঞানের বিষয়ে কোনো কিছু পড়া কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না। পা থাকলে আপনি চলতে পারবেন, কিন্তু পা থাকলেই যে আপনি রানার হতে পারবেন সেটা কিন্তু কখনো নয়। আর সবথেকে বড় কথা, বোঝা আর বোঝানো দুটো এক বিষয় নয়। তো আমি বুঝতে তো অত পারিই না, সঙ্গে বোঝাতে কতটা পারি তাও জানি না। তবে আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথার উপর রাখবেন, যেন ভবিষ্যতের ভিডিওতে আমি পারি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে। ধন্যবাদ। বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ের কাজ চলছে। যদি আপনারা পাশে থাকতে চান, অবশ্যই একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। টাটা।